বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টাকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি। আলোচনার সুযোগ এখনো আছে মনে করেন অর্থ উপদেষ্টা। বিএনপি নেতাদের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, জন্মলগ্ন থেকেই ন্যায় বিচার নিশ্চিতে সংগ্রাম করছে বিএনপি, রিজভির মন্তব্য। কুষ্টিয়ায় পৌঁছেছে এনসিপির পদযাত্রা, আবরার ফাহাদের কবর জিয়ারত। দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছে যুব সমাজ, পাবনার সমাবেশে নাহিদের মন্তব্য। গত ৩টি নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের এবার আর পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না, জানালেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দিলেন। এর আগে ৯ জুলাই থেকে শুরু কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ হলো। বাংলাদেশ ছাড়াও মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২৫% শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০%, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০% এবং মালয়েশিয়ার ওপর ২৫%, তিউনিশিয়ার ওপর 25%, ইন্দোনেশিয়ার ওপর ৩২%, বসনিয়ার ওপর 30%, সার্বিয়ার ওপর ৩৫%, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর ৩৬% এবং কাজাখস্তানের ওপর 25% শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা সেখানে আছেন। আগামীকাল বৈঠক হবে। মুখোমুখি আলোচনা হলে শুল্ক হার আরও কিছুটা কমবে বলে আশা করেন তিনি। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। অর্থ উপদেষ্টা জানান, খাদ্য মূল্যস্ফীতি কমেছে, তিনি আশা করেন সামনে আরও কমবে সার্বিক মূল্যস্ফীতিও। জানান, এলএনজি ও সার ক্রয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে অর্থ উপদেষ্টার আশা, আগামীকাল বাণিজ্য উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের মুখোমুখি আলোচনা ফলপ্রসূ হবে এবং শুল্ক হার আরও কমবে। আলোচনা যাই হোক, তার প্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা জানান, বাজেট ঘাটতি বড় নয়, সিস্টেমে পরিবর্তন করে কমানোর চেষ্টা করা হচ্ছে। চীন সফর করা বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবেই মব কালচারের নামে সমাজে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করবে। এটি নির্বাচন পেছানোর সুদূরপ্রসারী পরিকল্পনা বলেও জনগণ মনে করে বলে জানান রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার আমলে উদ্ভূত উন্নয়নের বয়ানের মতো এখন নির্বাচন পেছানো নিয়ে নানা ধরনের বয়ান দেয়া হচ্ছে। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। দলের ভেতরে থাকা কোনো ব্যক্তি অপকর্মের সাথে যুক্ত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি প্রদান, পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, দলের পক্ষ থেকে এহেন চলমান সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে গণমাধ্যমে খুব একটা উল্লেখ করা হয়নি। উপরন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ঢিলে ঢালা ভূমিকা রহস্যজনক। দলের পক্ষ থেকে বারবার অপরাধী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলেও প্রশাসন নির্বিকার থাকছে।
কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর আগে পাবনা থেকে রাতে কুষ্টিয়া যান এনসিপি নেতারা। সেখানে যুব সমাজ পুনর্গঠনের স্বপ্ন দেখবে উল্লেখ করে এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরিবারতন্ত্র আর চলবে না। সোমবার রাতে পাবনা আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে দলের এক পদযাত্রা সভায় তিনি জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি ঘোষণা করা হবে। একটি রাষ্ট্রের প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এসব অত্যন্ত জরুরি বলে জানান নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের গতিপথ বদলে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন। তাদের তীব্র প্রতিরোধে পাল্টে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোড়। অসংখ্য প্রাণের বিনিময়ে রচিত হয় নতুন ইতিহাস। কিন্তু সাহসী লড়াকুদের কণ্ঠে আজ হতাশার আক্ষেপ। তারপরও দেশের স্বার্থে আবারও প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত তারা। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন দিয়ে যার শুরু, পরিণতি পায় জুলাই অভ্যুত্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। আন্দোলন তীব্র হলে তা দমনে কঠোর হয় শেখ হাসিনা সরকার। ছাত্রদের উপর চড়াও হয় র্যাব, পুলিশ, বিজিবি। আন্দোলন রুখতে 17 জুলাই বন্ধ করে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এতে আন্দোলন স্থগিত হওয়ার বদলে ছড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয়। বারুদের মতো জ্বলে ওঠেন শিক্ষার্থীরা, নেমে আসেন রাস্তায়। দিনরাত সড়কে অবস্থান নিয়ে গতিশীল রাখেন আন্দোলন। মূল সড়ক থেকে অলিগলি ছিল পদে বাধা, সাথে গ্রেপ্তারের ভয়, ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার আতঙ্ক। কিছুতেই পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে গুলির সামনে বুক পেতে দাঁড়ান তারা, প্রতিবাদে থাকেন অনড়। প্রাইভেট ইউনিভার্সিটি যদি 15 জুলাই 16 জুলাই না নামতো রাস্তায়, তাহলে কিন্তু আন্দোলন ওখানেই স্থবির হয়ে যেত। সূর্য কিন্তু ওখানেই ডুবে যেত, সূর্য আর উদয় হতো না। এবং আমরা সকলেই মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটি না নামলে, এই ট্রাম কার্ড হয়ে না দাঁড়ালে এই আন্দোলন ওখানে সমাপ্ত হতো এবং এই ফ্যাসিস্ট সরকার জিতে যেত। আর শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি বলেই না, অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা আছে, তাদেরকেও আমরা ভুলে যেতে পারি না, তারাও ছিলেন রাস্তায়। তারপরে আমজনতা কিন্তু 18 জুলাই থেকে নেমে পড়েছিল। স্বৈরাচারী হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর সবচেয়ে বড় ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের। হ্যাঁ, কিন্তু দেখবেন এই যে একটা বড় হাসিনা যাওয়ার পর একটা বড় পরিবর্তন হয়েছে। পরিবর্তনে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ভূমিকাই কাউকে রাখাই হয় না। আপনি কাকে দিয়ে সংস্কার করবেন? হাসিনা চলে গেছে, আপনি হাসিনার লোকজন তো সব জায়গায় বসে আছেন, আপনি তাদেরকে কি সংস্কার করতে পারবেন? তাদের যদি সংস্কার করতে হবে না। আন্দোলনে তাদের সম্পৃক্ততা ছাড়া জুলাই অভ্যুত্থানে সফলতা আসতো না, ফ্যাসিস্ট সরকারের পতনও হতো না, এমনটাই দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের। স্থিমিত হয়ে যাওয়া আন্দোলনকে যদি কেউ ফিনিক্স পাখির মতো প্রাণ দিয়ে থাকে, সেটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন 17 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হয়ে গিয়েছে, তখনই সেটা স্টপ হয়ে গিয়েছিল। এরপর 18 তারিখে ব্র্যাক ইউনিভার্সিটিতে রক্তদান এবং জীবনদানের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের আস্থা ফিরিয়ে এনেছে যে এই আন্দোলন সফল হবে। এবং সেই আস্থার জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলন নিয়ে গিয়েছে বলেই আজকের নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সেদিন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 100% এফোর্ট না দিত, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যেই ত্যাগ সেটা যদি 100% বিকশিত করতে না পারত, তাহলে মানুষ বিশ্বাস করতো না যে আন্দোলন সফল হবে। গণ অভ্যুত্থানে কত শত তরতাজা প্রাণ ঝরেছে, হয়েছে অঙ্গহানি, কিন্তু 1 বছরে অর্জন কি, তা নিয়ে ক্ষোভ আর হতাশা এই শিক্ষার্থীদের কণ্ঠে। আমাদের অনেক আশা ছিল যে না, তারা কিছু করবে। তারা এই যে উপদেষ্টা হয়েছে, তারা বৈষম্যের বাংলাদেশ বলছে, যে বৈষম্যের বাংলাদেশ তারা নষ্ট করবে, এ করবে। আসলে কি করতে পারছে? তারা নিজেরাই তো প্রথম বৈষম্য তৈরি করছে। যখন তাদের উপদেষ্টা আনছে, তখন আমাদের প্রাইভেটের একজনকে রাখতে পারতো, তাই না? কিন্তু তারা সেটা করে নাই। তারা নিজেদের অর্থসিদ্ধি লাভ করার জন্য এখন নিজেরাই থাকে, নিজেদের সাথে অন্য কাউরে অ্যাক্টিভ করে না। আশা ছিল, প্রত্যাশা ছিল যে এইটা যখন রিফর্ম হবে, তখন যেন আমাদের সকলেরই একটা মতামত যেন নেওয়া হয়, সেটা কিন্তু আসলে নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির যে স্টেক অনুযায়ী কিন্তু আসলে আমরা সেরকম কোনো ফলাফল পাইনি। 1 বছরে আশা প্রত্যাশা পূরণ না হলেও শোককে শক্তিতে পরিণত করে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কাজে সহযোগী হতে চান তারা। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
বিগত 3টি নির্বাচনকে বৈধ বলা, বিদেশি পর্যবেক্ষকদের আর নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না, সাফ জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি একথা জানান। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। এ সময় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান কানাডিয়ান রাষ্ট্রদূত। পরে ব্রিফিংয়ে সিসি জানান, কানাডা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। AMM নাসির উদ্দিন বলেন, ভোটের দিন এখনও ঠিক হয়নি, চূড়ান্ত হওয়ার 2 মাস আগে জানানো হবে। আগামী নির্বাচনে পর্যবেক্ষক ইস্যুতেও কথা বলেন সিএসি। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব। যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস ডোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নোয়াখালী ও ফেনীতে। এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। গত 3 দিনের থেমে থেমে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে নোয়াখালী। জেলা শহরের বেশিরভাগ রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ সড়ক ও বাড়িঘরেও ঢুকেছে পানি। আরও কয়েকদিন এই বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অতিবৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, এতে জনদুর্ভোগ বেড়েছে, অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এদিকে পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 4 থেকে 5 দিন ধরে মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, আবহাওয়ার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যারা আপনাকে ধন্যবাদ। ঠিক এখনো কিন্তু রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে এই গুড়ি গুড়ি বৃষ্টি চলমান। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। এর ফলেই কিন্তু এর প্রভাবে কিন্তু রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত রয়েছে সকাল থেকে, এবং এই নিম্নচাপটি অব্যাহত থাকবে। এর ফলে আগামী 5 দিন সারা দেশের সবগুলো বিভাগেই কিন্তু এভাবেই বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অফিস, এবং জানিয়েছে যে আগামী 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল অঞ্চলে। এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত বেশি হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এছাড়া নগরীতেই যে বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে, এতে সাধারণ মানুষ যারা রয়েছে তারা বেশ বিপাকে পড়ছে, এবং যারা অফিসগামী মানুষ রয়েছে তারাও কিন্তু অফিসে আসতে তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা এবং এর আশপাশ এলাকা 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টিপাত না হলেও মোটামুটি এভাবে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতেই থাকবে, এটি আবহাওয়া অফিসে জানিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই নিম্নচাপের কারণে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা প্রায় সব বিভাগে আগামী 6 ঘন্টা 10 থেকে 15 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী শুভ মাহফুজ। সামাজিক ব্যবসা খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ নিশ্চিত করতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে গ্যারান্টার হওয়ার পাশাপাশি অবিলম্বে আইন ও নীতি তৈরির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সকালে রাজধানীর মিরপুরে ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত সামাজিক ব্যবসায় ব্যাংকের অর্থায়ন বিষয়ে গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান তারা। মূল প্রবন্ধে প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি বলেন, অন্যান্য ব্যবসার সামাজিক ব্যবসায় বিনিয়োগ এক বিষয় নয়, তাই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসার ধারণাকে সফল করতে বিনিয়োগ বাড়াতে হবে। শিল্প উদ্যোক্তাদের মতো এ খাতের উদ্যোক্তাদেরও ঋণ সহায়তা দিতে হবে। তবে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীরা বলছেন, সামাজিক ব্যবসার উদ্যোক্তাদের প্রশিক্ষণ জরুরি। সেই সাথে ব্যাংক ঋণ দেওয়ার জন্য সামাজিক ব্যবসা কোনো বিজনেস মডেলে পড়ে সে বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরির তাগিদ দেন তারা। ব্যাংকগুলোকে সামাজিক ব্যবসায় উদ্বুদ্ধ করতে বিষয়টিকে অর্থনৈতিকভাবে টেকসই করার পরামর্শ দেন আলোচকরা। প্রাথমিকভাবে 5টি হাওরে বাঁধ নির্মাণ ও পর্যটন সুরক্ষা আদেশ সহ 4টি পরিকল্পনা নিয়ে হাওর মাস্টার প্ল্যান খসড়া প্রস্তুত করছে সরকার, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকা এর সেমিনারে উপদেষ্টা বলেন, হাওরের ইকোসিস্টেম পৃথিবীতেই বিরল। হাওরকে সুরক্ষিত করতে সীমানা নির্ধারণ করতে হবে। কৃষিজমি থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ কার্যকরী উপায় নয় বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, এজন্য গাছ লাগানো ও বাঁধ নির্মাণ প্রকল্পের নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে সরকার। হাওরে ট্যুরিজম নিয়ে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করা হচ্ছে। সেখানে নিয়ম নির্ধারণ করার পাশাপাশি প্রশাসনের মনিটরিং বাড়ানোর পরামর্শ দেন তিনি। জানান, হাওর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে সরকারের পরিকল্পনার কথাও। বাকি সময় কিন্তু ওই হাসপাতাল চাইলেও রোগীর কাছে যেতে পারবে না। তাহলে কি রিভার অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে হবে? মানে আসলে কি করলে স্বাস্থ্য সেবাটা বাড়বে? এটা বলা খুব ফ্যাশনেবল যে একটা অ্যাম্বুলেন্স দিয়ে দেন, কিন্তু দেখা যাচ্ছে আসলে ওইটা দিলে বাকি সময় যখন পানি থাকবে না তখন তাহলে কি হবে? তখন ওরা কেমন করে অ্যাক্সেস করবে? তখন তারা রাস্তা না থাকার কারণে কেমন করে এই হাসপাতালগুলোতে আসবে? সো আপনাদেরকে এটা শুধু জানিয়ে রাখার জন্য যে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে কোটার মাধ্যমে পদোন্নতি বাতিল সহ 3 দফা দাবিতে আন্দোলন করেছে বুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টায় তারা বুয়েট ক্যাম্পাসে আন্দোলন শুরু করে। এ সময় তারা কোটা বাতিল সহ টেকনিক্যাল 10ম গ্রেড বা সমমান পদে নিয়োগ পরীক্ষায় ডিপ্লোমা সহ একই ডিসিপ্লিনে উচ্চতর যোগ্যতা সম্পূর্ণ বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতক উভয়ের জন্য উন্মুক্ত করার দাবি করেন। এছাড়া বিএসসি ইঞ্জিনিয়ারিং স্নাতক ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি করেন। এসব দাবি অতি দ্রুত না মানলে রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। নানা স্লোগান দিয়ে ক্যাম্পাস জুড়ে তারা বিক্ষোভ মিছিল করেন। সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে। আমরা এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবিগুলো আদায় করেই রাজপথ থেকে যাব। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ, প্রধান উপদেষ্টাকে প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি। আলোচনার সুযোগ এখনো আছে মনে করেন অর্থ উপদেষ্টা। বিএনপি নেতাদের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, জন্মলগ্ন থেকেই ন্যায় বিচার নিশ্চিতে সংগ্রাম করছে বিএনপি, রিজভির মন্তব্য। কুষ্টিয়ায় পৌঁছেছে এনসিপির পদযাত্রা, আবরার ফাহাদের কবর জিয়ারত। দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছে যুব সমাজ, পাবনার সমাবেশে নাহিদের মন্তব্য। গত 3টি নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের এবার আর পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না, জানালেন সিইসি। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।